চলুন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। প্রতিদিন চারপাশ থেকে হাজারো তথ্য আমাদের মস্তিষ্কে আঘাত করছে, কিন্তু ভেবে দেখার বিষয় হলো সবাই কি একইভাবে এই তথ্যগুলো গ্রহণ বা বিশ্লেষণ করে? একদমই না। মানুষের চিন্তাধারার যে একটা বিবর্তন আছে এবং কিভাবে এই জটিল পৃথিবীতে আমাদের মন তথ্যগুলোকে প্রসেস করে সেটা বোঝাটা এখন ভীষণ জরুরি। কারণ এই চিন্তার ধরনই ঠিক করে দেয় আমরা বিশ্বকে কিভাবে দেখছি আর বড় বড় সমস্যাগুলোর সমাধান কিভাবে করছি। একটু ভেবে দেখুন তো, মানব সমাজ যখন বিশাল এবং অত্যন্ত জটিল সব চ্যালেঞ্জের মুখে পড়ে তখন ঠিক কী ঘটে? সেটা হতে পারে জলবায়ু পরিবর্তন কিংবা ধরুন বৈশ্বিক অর্থনীতি। এই সব কিছুই কিন্তু এক একটি ভয়ঙ্কর জটিল বিষয়। আর ঠিক এখানেই আমাদের চিন্তার মান বা কোয়ালিটি সরাসরি এই সমস্যাগুলোর ফলাফল ঠিক করে দেয়। সমস্যা যত জটিল হবে আমাদের চিন্তার গভীরতাও ততটাই শানিত হতে হবে। তাই সঠিক পদ্ধতিতে চিন্তা করতে পারাটা যে শুধু একটা সাধারণ দক্ষতা তা কিন্তু নয়, বরং এটি আমাদের টিকে থাকার আসল চাবিকাঠি। আমাদের এই চিন্তাবিদদের বিবর্তনের তালিকায় প্রথমেই আসে নাইভ বা সরল চিন্তাবিদদের কথা। এরা হলেন সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি বা বিশ্লেষণের মতো কঠিন কাজগুলো পুরোপুরি এড়িয়ে চলতে পছন্দ করেন। এদের একটা বড় বৈশিষ্ট্য হল এরা যা কিছু শোনে বা দেখে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই তা অন্ধভাবে বিশ্বাস করে নেয়। এদের ধারণা হল নিজে নিজে কোনো কিছু বোঝার চেষ্টা করাটা স্রেফ সময়ের অপচয় এবং অতিরিক্ত ঝামেলার কাজ। আর এই কারণেই এ ধরনের মানুষেরা খুব সহজেই ভুল তথ্যের শিকার হন, কারণ তথ্যের পেছনের সত্যতা যাচাই করার কোনো প্রয়োজনই এরা বোধ করেন না। এর ঠিক পরেই আসে স্বার্থপর সমালোচনামূলক চিন্তাবিদ বা সেলফিশ ক্রিটিক্যাল থিঙ্কারদের কথা। এরা কিন্তু আগের দলের মতো অতটা সরল নন। এদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা বেশ প্রখর, কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? সমস্যা হলো এরা এই দক্ষতাগুলোকে অত্যন্ত অনৈতিকভাবে প্রয়োগ করেন। সত্য অনুসন্ধান করার বদলে এরা নিজেদের বুদ্ধিমত্তাকে কেবল ব্যক্তিগত লাভের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এরা খুব সুকৌশলে অন্যদের ম্যানিপুলেট করতে পারেন এবং নিজের উদ্দেশ্য হাসিলের জন্য অত্যন্ত চতুরতার সাথে শুধু সেই কথাগুলোই বলেন যা মানুষ শুনতে চায়। তা সেই কথাগুলো মিথ্যা হলেও তাদের কিছু যায় আসে না। সবশেষে আমরা পৌঁছাই সেই কাঙ্ক্ষিত এবং আদর্শ আর্কিটাইপে, যাকে আমরা বলি ফেয়ার মাইন্ডেড বা নিরপেক্ষ সমালোচনামূলক চিন্তাবিদ। এরাই হলেন সেই মানুষ যারা কঠোরভাবে সত্য বোঝার চেষ্টা করেন এবং অন্যের দৃষ্টিভঙ্গির সত্যিকারের মূল্যায়ন করেন। এরা খুব ভালো করেই জানেন যে তারা সবকিছু জানেন না, আর তাই এরা প্রতিনিয়ত নিজেদের চিন্তার উন্নতির জন্য কাজ করে যান। এরা যেমন অন্ধভাবে কাউকে বিশ্বাস করেন না, ঠিক তেমনি নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো তথ্য বিকৃত করেন না। সত্যি বলতে এই মানুষগুলোই একটি সুস্থ ও কার্যকরী সমাজ গড়ে তোলার মূল ভিত্তি। একজন নিরপেক্ষ বা ফেয়ার মাইন্ডেড চিন্তাবিদের মধ্যে বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ধরুন, বুদ্ধিবৃত্তিক নম্রতা, অসীম সাহস এবং গভীর সহানুভূতি। এই গুণগুলো মিলেই মূলত একজন মানুষের সঠিক বুদ্ধিবৃত্তিক চরিত্র গড়ে ওঠে। এগুলো শুনতে হয়তো কেবল কিছু ভারী ভারী তাত্ত্বিক শব্দের মতো লাগতে পারে, কিন্তু বাস্তবে এগুলো হলো সেই শক্তিশালী হাতিয়ার যা একজন চিন্তাবিদকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও একদম নিরপেক্ষ থাকতে সাহায্য করে। মানুষের ব্যক্তিগত চরিত্র থেকে চলুন এবার আমরা একটু বাইরের বাস্তব জগতের দিকে তাকাই। এই পৃথিবীতে ফেয়ার মাইন্ডেড বা নিরপেক্ষ থাকাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে যখন আমরা কোনো একটি সিস্টেম নিয়ে কাজ করি। খেয়াল করলে দেখবেন আধুনিক বিশ্বের প্রায় সমস্ত বড় বড় ইস্যুই কিন্তু এক একটি বিশাল সিস্টেম হিসেবে কাজ করছে। রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যেটাই হোক না কেন, এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে তার ভেতরের মেকানিজমটা না বুঝলে কোনো সমস্যারই গভীরে পৌঁছানো একেবারে অসম্ভব। একটা জিনিস মনে রাখা দরকার, এলোমেলোভাবে ফেলে রাখা কিছু জিনিসের স্তূপ কিন্তু কোনো সিস্টেম নয়। একটা সত্যিকারের সিস্টেম গড়ে ওঠার জন্য এর উপাদানগুলোর মধ্যে একটা সুন্দর ঐক্য, কার্যকরী সম্পর্ক এবং একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হয়। মূলত একটি সিস্টেমের তিনটি মূল ভিত্তি রয়েছে। এর উপাদানসমূহ বা কম্পোনেন্টস, সেই উপাদানগুলোর নিজস্ব বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউটস এবং তাদের মধ্যকার অত্যাবশ্যকীয় সম্পর্ক। যখন আমরা এই তিনটি জিনিসকে একসাথে মেলাতে পারি, ঠিক তখনই একটি সম্পূর্ণ সিস্টেমের আসল গঠনটা আমাদের চোখে পরিষ্কার হয়ে ওঠে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? এই যে আমরা এতক্ষণ ফেয়ার মাইন্ডেড ক্রিটিক্যাল থিঙ্কিং বা নিরপেক্ষ সমালোচনামূলক চিন্তাভাবনার কথা বললাম, এটি নিজেই কিন্তু একটা আস্ত সিস্টেম। এখানে তথ্য কিংবা অনুমানের মতো চিন্তার উপাদানগুলো ঠিক সেভাবেই একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে যেভাবে একটা বাহ্যিক বা ফিজিক্যাল সিস্টেমের যন্ত্রাংশগুলো কাজ করে। অর্থাৎ আমরা কিভাবে তথ্য গ্রহণ করছি এবং কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি, তার পুরো প্রক্রিয়াটি আসলে একটা অত্যন্ত সুসংগঠিত চিন্তার সিস্টেমের অংশ। এবার একটু ভেতরের কথায় আসি।
আমাদের অবচেতন মনের যে পূর্ব নির্ধারিত ধারণা বা আনকনশাস অ্যাজাম্পশনসগুলো আছে সেগুলো কিন্তু একটা সিস্টেমের লুকানো ইনপুট হিসেবে কাজ করে। অনেক সময় আমরা টেরও পাই না যে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা এই ধারণাগুলো আমাদের সচেতন সিদ্ধান্তকে কতটা মারাত্মকভাবে পরিবর্তন করে দিচ্ছে। যদি আমরা এই লুকানো ইনপুটগুলো সম্পর্কে সচেতন না হই, তাহলে আমাদের চিন্তার পুরো সিস্টেমটাতেই একটা বড় ধরনের গোলমাল বা ত্রুটি থেকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এই যে লুকানো পক্ষপাত বা বায়াসের কথা বললাম, এগুলো যাতে পুরো চিন্তার সিস্টেমটাকে ধ্বংস করে দিতে না পারে, সেই জন্য ফেয়ার মাইন্ডেড চিন্তাবিদরা একটা সুনির্দিষ্ট কাঠামোর উপর নির্ভর করেন, আর সেটি হল বৈজ্ঞানিক পদ্ধতি বা দ্য সায়েন্টিফিক মেথড। এটা ভাবার কোনো কারণ নেই যে এটি কেবল বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে ব্যবহারের জিনিস, বরং যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য এটি একটি অত্যন্ত নির্ভরযোগ্য হাতিয়ার, যা আমাদের এলোমেলো চিন্তাকে একটা দারুণ যৌক্তিক রূপরেখা এনে দেয়। বাস্তবতার সাথে যে কোনো ধারণাকে মিলিয়ে দেখার জন্য এই বৈজ্ঞানিক পদ্ধতি একটা দারুণ সুগঠিত কাঠামো তৈরি করে দেয়। এখানে প্রথমে একটি প্রশ্ন করা হয় বা সমস্যাটি তুলে ধরা হয়, তারপর একটা যৌক্তিক অনুমান বা হাইপোথেসিস দাঁড় করানো হয়, এরপর সপক্ষে বিপক্ষে যুক্তি বিশ্লেষণে চ্যালেঞ্জগুলো বোঝা এবং সবশেষে একটি নিরপেক্ষ উপসংহার টানা হয়। এই ধাপগুলো মানুষকে তার স্বার্থপর আকাঙ্ক্ষা অনুযায়ী বাস্তবতাকে জোর করে পরিবর্তন করতে দেয় না, বরং প্রমাণ ছাড়া যে কোনো কিছুকে সত্য বলে মেনে নিতে নেই সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের এই অসাধারণ উক্তিটি একটু খেয়াল করুন। তিনি বলছেন, সমস্যাটিকে সঠিকভাবে তুলে ধরতে পারাটাই অর্ধেক সমাধান। কিন্তু সেই যে প্রথম হাইপোথিসিস বা অনুমানটি তৈরি করবেন, সেটার জন্য তো আগে নিজেকে সেই বিষয়টিতে শিক্ষিত করে তুলতে হবে, তাই না? আর এখানেই আসে কৌতূহলের কথা। কৌতূহলই হল সিস্টেম নিয়ে চিন্তাভাবনার প্রধান ইঞ্জিন, কারণ কৌতূহল ছাড়া আমরা কখনোই সঠিক প্রশ্নটি করতে পারব না, আর সঠিক প্রশ্ন না করতে পারলে সঠিক সমাধানও আমাদের কাছে চিরকাল অধরাই থেকে যাবে। এর কার্যকারিতার প্রমাণ প্রাথমিক শিক্ষার ওপর একটি গবেষণা। ফেয়ার মাইন্ডেড বৈজ্ঞানিক চিন্তাভাবনা কি আসলেই শেখানো সম্ভব? এতক্ষণ আমরা যেসব বড় বড় কথা বললাম, সেগুলো কি বাস্তবে ছোট শিশুদের মধ্যে গড়ে তোলা যায়? চলুন সেটাই একটু দেখা যাক। 2025 সালে সেন্ট্রাল মেক্সিকোতে ঠিক এই বিষয়টা নিয়ে একটি দারুণ চমকপ্রদ গবেষণা করা হয়েছিল। পঞ্চম শ্রেণীর 62 জন শিক্ষার্থীকে মোট 14 সপ্তাহের জন্য দুটি দলে ভাগ করা হয়, একটি কন্ট্রোল গ্রুপ এবং অন্যটি এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপকে শেখানো হয় সাধারণ পদ্ধতিতে, আর এক্সপেরিমেন্টাল গ্রুপটিকে শেখানো হয় কাঠামোগত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে, যেখানে পর্যবেক্ষণ, প্রশ্ন করা, হাইপোথেসিস তৈরি করা এবং পরীক্ষণ থেকে শুরু করে উপসংহার টানা পর্যন্ত প্রতিটি ধাপ কঠোরভাবে অনুসরণ করা হয়েছিল। গবেষকরা মূলত দেখতে চেয়েছিলেন এই ধাপগুলোর মধ্যে দিয়ে গেলে শিশুদের সমালোচনামূলক চিন্তার দক্ষতা প্রাকৃতিকভাবে বাড়ে কিনা। গবেষণার ফলাফলগুলো ছিল সত্যি বলতে চোখ কপালে তোলার মতো। ডেটা খুব স্পষ্টভাবে দেখিয়েছিল যে যেসব শিক্ষার্থী এই বৈজ্ঞানিক পদ্ধতি অনুশীলন করেছিল, অর্থাৎ এক্সপেরিমেন্টাল গ্রুপটি, তারা পোস্ট টেস্টে সমালোচনামূলক চিন্তায় উল্লেখযোগ্যভাবে বেশি স্কোর করেছে। তাদের শ্রেণীবিন্যাস করা, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ এবং যৌক্তিক চিন্তায় ব্যাপক উন্নতি দেখা যায়। এটি নিঃসন্দেহে প্রমাণ করে যে বৈজ্ঞানিক যুক্তি বা সায়েন্টিফিক রিজনিং কেবল কিছু খটমটের নিয়মের সমষ্টি নয়, বরং এটি একজন মানুষকে ফেয়ার মাইন্ডেড এবং স্বাধীন চিন্তাবিদ হিসেবে গড়ে তোলার একটি শক্তিশালী বাহন হিসেবে কাজ করে। এই পুরো শেখার প্রক্রিয়াটি শিশুদের মস্তিষ্কে চমৎকার একটা জিনিস তৈরি করে, যাকে বলা হয় মেটাকগনিশন। সহজ কথায় মেটাকগনিশন মানে হল নিজের চিন্তার প্রক্রিয়া সম্পর্কে নিজেই সচেতন হওয়া। আমি কিভাবে চিন্তা করছি, কেন করছি, আর কেনই বা একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এই বিষয়গুলো যখন কেউ বুঝতে শেখে, তখন তার পক্ষে আর আগের সেই নেভ বা স্বার্থপর চিন্তার অভ্যাসে ফিরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। আর এই আত্মসচেতনতাই হল একজন ফেয়ার মাইন্ডেড চিন্তাবিদের সবচেয়ে বড় এবং শক্তিশালী হাতিয়ার। পুরো আলোচনা শেষে এবার একটা ভীষণ গভীর এবং হয়তো কিছুটা অস্বস্তিকর প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমাদের চারপাশের এই আধুনিক বিশ্ব আসলে কোন আর্কিটাইপকে সবচেয়ে বেশি উৎসাহিত করে? আমরা কি এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি যা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তথ্য ব্যবহারকারীদের পুরস্কৃত করে, নাকি আমরা সত্যি সত্যি সেই ফেয়ার মাইন্ডেড সিস্টেম বিল্ডারদের মূল্যায়ন করি যারা একটি সুস্থ ও সুন্দর পৃথিবীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায়? একটু ভেবে দেখবেন, আমাদের বৈশ্বিক সিস্টেমগুলোর ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি নির্ভর করছে আমরা ঠিক কোন ধরনের চিন্তাবিদ তৈরি করছি তার ওপর।